ঘুটঘুটে অন্ধকার, চাঁদের আলোয় আবছা একটা ছায়ামূর্তি টলমলো পায়ে এগিয়ে চলেছে সামনের দিকে। আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, মাঝে মাঝে রাত চড়া পাখিদের ডাক ভেসে আসছে। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে। বাবা, এই মেরেছে রে। এ আবার কোথায় চলে এলাম? এটা আবার কোন গ্রাম? মাল খাওয়াটা কমাতে হবে। হঠাৎ পেছন থেকে একটা হালকা পায়ের আওয়াজে লোকটা দাঁড়িয়ে পড়ল। কে 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 ওখানে? কোনো সাড়া নেই। আবার সে চলতে শুরু করে। হঠাৎ একটা বিরাট বড় পুকুর দেখা যায়। সেটা দেখেই লোকটা চমকে ওঠে, প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর পেছন ফিরে ছুটতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটা হাত তার পা ধরে টানতে শুরু করে। কিন্তু তার সেই বৃথা চিৎকার কারোর কানে গিয়ে পৌঁছয় না। আস্তে আস্তে এই হাত তাকে টেনে নিয়ে গিয়ে সেই পুকুরের জলে ডুবিয়ে ফেলে। তার মৃত্যু যন্ত্রণার শেষ আরতি পুকুরের জলে একটা বুদবুদের আকারে ভেসে ওঠে। নমস্কার, আমি অমৃত। আপনারা আমাকে চেনেন নিশ্চয়ই। ও, চেনেন না? আচ্ছা, আপনারা প্রথম আমাকে এখানে দেখছেন বুঝি। বুঝলাম। তাহলে প্রথম থেকেই শুরু করি। নমস্কার, আমি অমৃত। আমি একজন নিউজ রিপোর্টার, আর আপনারা শুনছেন থুরি, দেখছেন হরর টাইম। আজ আপনাদের একটা ভূতের গল্প শোনাবো। না, মন গড়া কোনো কাহিনী নয়, একদম সত্যি ভূতের গল্প। গ্রামের নাম নিশ্চিন্দিপুর। গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছে একটা পোড়ো বাড়ি। বড় বড় করে তার ফলকে লেখা নবীন ভবন। নামের মধ্যে নবীন থাকলে কি হবে? বাড়িটা একদম ভেতর থেকে ঝরঝরে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাসের দেশের মতো। তবে এখনো অবধি সেই পোড়ো বাড়িটা টিকে আছে তার একটাই কারণ, এক ভয়ঙ্কর দাঁত বের করা পিশাচিনী। সারাদিন সেই পিশাচিনী কোথায় থাকে কেউ বলতে পারে না, কিন্তু রাত্রি হলেই দাঁত বের করে ছুটে আসে ওই পোড়ো বাড়ির পাশ দিয়ে যাওয়া মানুষদের দিকে। তার মনে একটাই ভয়, এই বুঝি কেউ তার পোড়ো বাড়ি দখল করলো বলে। আসলে সেই পোড়ো বাড়িটা কিন্তু প্রথম থেকেই পোড়ো ছিল না। আগে সেখানে থাকতো এক জাঁদরেল জমিদার, যেমন অত্যাচারী তেমনই নৃশংস। কেউ তার প্রতিবাদ করার সাহস দেখাতো না। যেই প্রতিবাদ করত তার গর্দান যেত। দেশের রাজাও এ বিষয়ে বিশেষ নাক গলাতো না। চুপি চুপি দেশের রাজার সাথে জমিদারের চুক্তি হয়ে গিয়েছিল। কিন্তু প্রতিবাদ একদিন হলো, তাও করলো এক নারী। তার দেখা দেখি গ্রামের বহু লোক সেই নারীর পক্ষ নিল। তারা সবাই একযোগে বলল, অনেকদিন তো হয়ে গেল জমিদার মশাই, এইবার তো নিজের আসনটুকু ছাড়ুন। আসন ছাড়বো? এই আসন আমি কিছুতেই ছাড়বো না। কত কষ্ট করে আমাদের পূর্বপুরুষ এই গ্রামের জমিদার হয়েছিলেন, তার প্রদত্ত এই আসন আমাকে তুমি ছেড়ে দেবার কথা বলছো? কিন্তু জমিদার জানতো না যে ওই নারী কালো জাদু জানতো। আর তাছাড়া রাজারও বেশ বয়স হয়েছিল। তারপর যুদ্ধ শুরু হলো। বুড়ো রাজা কি আর কালো জাদু জানা কোনো ডাইনির সাথে লড়তে পারে? একসময় জমিদারকে হাল ছাড়তে হলো। সর্বসমক্ষে সেই জমিদার বাড়ি ত্যাগ করে জমিদার যখন বেরিয়ে যাচ্ছিল, তখন সকলকে উদ্দেশ্য করে বলেছিল, এই গ্রাম যে কি হারাচ্ছে কেউ এখন বুঝতে পারবে না। এই গ্রাম এখন কার নিয়ন্ত্রণে সেটা তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এক সাহসী প্রজা সাহস করে তখন বলেছিল, তিনি ঠিকই আমাদের গ্রামকে উদ্ধার করবেন। এই চুপ! অশিক্ষিত কোথাকার, তোরা জমিদারি সম্বন্ধে কি বুঝিস?
এ আমরা হতেই পারি অশিক্ষিত, কিন্তু আমাদের মহারানী তো শিক্ষিত। তিনি ঠিকই আমাদের গ্রামকে উদ্ধার করবেন। কিন্তু তারা তো জানতো না সেই নারী কালো জাদু প্রয়োগ করতে করতে এখন আর মানবী রূপে নেই। সে এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর পিশাচিনীতে। গ্রামের লোকেরাও ভাবল, থাক না, ওই জমিদারের থেকে আমাদের এই পিশাচিনী ভালো, কারণ সেই তো আমাদের উদ্ধার করেছে। আচ্ছা, খুব বোরিং লাগছে না শুনতে? একটু সবুর করুন, আসল গল্প তো এখনো শুরুই হয়নি, এবার শুরু হলো। যাই হোক, এবার মূল গল্পে ফেরা যাক। এই ঘটনার পর পেরিয়ে গেছে 15টা বছর। এই পিশাচিনী এই 15 বছরে যথেষ্ট শক্তিশালী হয়েছে। এখন আর গ্রামের লোক চাইলেও সেই পিশাচিনীকে তাড়াতে পারবে না। সেই নবীন ভবনের নবীনতাও বিন্দুমাত্র আর অবশিষ্ট নেই। মাঘ মাসের শীতের রাত। হারু হেঁটে চলেছে সেই পুরো বাড়ির দিকে। সে মনস্থির করে নিয়েছে, আজ আমি যেভাবেই হোক ওই পিশাচিনীকে বলবো। আর যে সহ্য হচ্ছে না ওই পিশাচিনীকে। এর চেয়ে তো আগের জমিদার মশাই ভালো ছিলেন। নেহাত জমিদার মশাই এখন আর জীবিত নেই, নয়তো। জমিদার মশাই মরার পর কত লোক অশ্রু সজল চোখে বলেছিল, আহা, সেই জমিদার মশাই কি ভালোই না ছিলেন, আমাদের আমাদের কত কথা ভাবতেন। হারু মনে মনে হেসেছিল। মানুষ হচ্ছে দুমুখো সাপের জাত। যখন জমিদার মশাইকে তাড়ানো হয়েছিল, এরাই তো কত গালাগাল করেছিল জমিদারকে। মহারাজ। হারু ততক্ষণে পৌঁছে গেছে সেই পোড়ো বাড়ির সামনে। পিশাচিনী, কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। অনেকক্ষণ ডাকাডাকির পর হঠাৎ তার খুব ঠান্ডা লাগতে শুরু করলো। মনে হলো চারপাশ কিরকম শান্ত হয়ে আসছে। পুরো এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল। কি হয়েছে রে মুখ পোড়া? এত চিল্লামিল্লি কেন করছিস? অনেকই তো হলো পিশাচিনী, এবার ছাড় আমাদের, আর যে সহ্য হচ্ছে না। কেন ছাড়বো তোদের? তোরাই যে বড় মুখ করে জমিদারকে তাড়িয়ে আমাকে সিংহাসনে বসালি, তখন মনে ছিল না? কিন্তু আমরা তো তখন জানতাম না যে তুমি এতটা নৃশংস। কিন্তু এখন তো আর কোনো উপায় নেই বাচ্চাদন। আর তুই কালি এই কথাটা বলার জন্য আমাকে ঘুম থেকে জাগালি? গ্রামের কথা ছাড়, এখন তোর সাথে কি হবে তুই সেটা ভাব। তুই যে আমার আসল রূপটা দেখে ফেলেছিস, এত সহজে তোকে আমি এখন ছাড়ি কি করে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুমি যে কতটা ভয়ঙ্কর পিশাচিনী এটা গোটা গ্রাম জানে, নতুন করে আমার জানার কিছু নেই। তারা সবাই জানে, কিন্তু তারা কেউ প্রত্যক্ষ করেনি। একমাত্র তুই আমার আসল স্বরূপ দেখেছিস। বিকট হাসতে হাসতে সেই পিশাচিনী এবার এগিয়ে গেল হারুর দিকে। পরের দিন সকালবেলা হারুর ঘাড় মটকানো দেহ পাওয়া গেল গদাইদের বাঁশবাগানে। গদাইয়ের বাবা সকালবেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাঁশবাগানে গিয়েছিল। সেখানেই হারুর ঘাড় মটকানো দেহ দেখে তার প্রকৃতির ডাক মাথায় উঠে যায়। প্রবল চিৎকার করতে করতে বাঁশবাগান থেকে বেরিয়ে এসে লোক জড়ো করে সে। এটা নিশ্চয়ই ওই শেয়ালের কাজ। শেয়ালের খুব বাড়বাড়ন্ত হয়েছে এই বাঁশবাগানে। এটা শেয়ালের কাজ হতেই পারে না। শেয়াল যদি করেই থাকতো তাহলে শুধুমাত্র মেরেই রেখে দিল। হ্যাঁ, কোথাও কি মাংস কোবলানোর চিহ্ন দেখতে পাচ্ছ না? তার মানে এই কাজ শেয়ালের কাজ নয়। হ্যাঁ, সত্যি তো। তাহলে এটা কার কাজ? কার কাজ সেটা কি তুমি এখনো বুঝতে পারছো না? তুমি কেন, গোটা গ্রাম বুঝতে পারছে যে এটা কার কাজ। কিন্তু তা কি করে সম্ভব? তিনি এমন কি করে করতে পারেন? তিনি আমাদের কত ভালো চান। পাশ থেকে আরেকজন বলল, আরে না না, এটা তার কাজ হতেই পারে না। আর তুমি বা কি করে বলছো এটা তার কাজ? তুমি কি তাকে অপরাধ করতে দেখেছো? হ্যাঁ, মহারানী কত বড় মনের মানুষ তুমি জানো। প্রতি মাসে দান করেন, আমরা কত কিছু পাই তার থেকে। ওনার শাসনকালে কেউ না খেয়ে মরেনি।
কিন্তু কেউ ভালোভাবেও তো বাঁচেননি। না উনি কাউকে মরতে দিয়েছেন, না কাউকে ভালোভাবে বাঁচতে দিয়েছেন। এর চেয়ে পাশের গ্রামগুলোকে দেখো, কত শান্তিতে বসবাস করছে তারা। রাজামশাই তাদের কত ভালো রেখেছেন। নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারে বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। বিজয় কাকা, তুমি? আসতেই হলো রে নিতাই, আর যে সওয়া যায় না। কিন্তু তুমি যে কথাটা বললে, সেটার মানে কি? এই দেশে কেউ ভালো নেই রে নিতাই, সবাই যে কষ্টে রয়েছে। যদিও এই গ্রামের অবস্থাও খুব একটা ভালো না। তাহলে এখন উপায়? উপায় তো একটাই, পিশাচিনীকে তাড়াতে হবে। বিজয় কাকার এই কথা বজ্রপাতের মতো শোনা। সে কি, তাহলে জমিদারি কে সামলাবে? জমিদার মশাই তো এখন আর নেই, আর অত শক্তিশালী পিশাচিনীকে তাড়াবেই বা কে? কার এত ক্ষমতা? আছে, আমি এক তান্ত্রিককে চিনি, সে প্রচণ্ড শক্তিশালী। যদি কেউ এই পিশাচিনীকে তাড়াতে পারে তবে সেই সেটা পারবে। কিন্তু কি? তোমরা সকলে মিলে চাইলে তবেই তান্ত্রিক সফল হতে পারে, নতুবা কোনোভাবেই ওই পিশাচিনীকে তাড়ানো সম্ভব নয়। কতজন পদলেহনকারী সারমেয় ছাড়া আমরা সকলেই রাজি। আপনি ওই তান্ত্রিককে ডেকে আনার ব্যবস্থা করুন। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন বলল, এখানে আবার তান্ত্রিক আনার কি আছে? চলো সবাই মিলে আমরা আগের মতো একত্রিত হই আর পিশাচিনীকে তাড়াই। তান্ত্রিকের কোনো দরকার নেই এখানে। কিন্তু নেতৃত্ব দেবে কে? আগেরবার যে মহারানী ছিলেন, কিন্তু এবারও আছে জমিদার বাবুর ছেলে, তিনি তো এখন থেকেই রাজি জমিদারির দায়িত্বভার সামলাতে। চুপ, ও এখন অনেক ছোট, এখন ওকে দায়িত্বভার সামলাতে অনেক সময় লাগবে। ওই জন্যই তো তোমাদের এই অবস্থা। জমিদারি কিছুই বোঝো নাকি তোমরা? অশিক্ষিত কোথাকার। হ্যাঁ, আমরা অশিক্ষিত। তোরা যা তো এখান থেকে। এই অশিক্ষিতদের মাঝে তোরা কি করছিস? নিতাইয়ের ধমকে ওরা এবার খানিকটা ম্রিয়মান হলো। নিতাই এবার বিজয় কাকার দিকে ফিরে বলল, বিজয় কাকা, আপনি ওই তান্ত্রিককে আনার ব্যবস্থা করুন। আমরা সকলেই রাজি আছি। বেশ, আমি তাহলে ওই তান্ত্রিককে ডাকছি। বেশ কিছুদিন পর ওই গ্রামে এক রক্তবর্ণের বস্ত্রধারী তান্ত্রিকের আগমন ঘটল। লোকমুখে শোনা যায়, যজ্ঞের জন্য ওই তান্ত্রিক এত বলি দিয়েছেন যে তার গায়ের বস্ত্র রক্তবর্ণ ধারণ করেছে। ঠাকুর মশাই, আমাদের রক্ষা করুন। আর যে এই পিশাচিনীকে সহ্য করা যাচ্ছে না। তোমাদের এই পিশাচিনী সম্বন্ধে আমি আগে থেকেই জানতাম। রাজামশাই নিজে আমাকে এই পিশাচিনীকে তাড়ানোর ব্যবস্থা করতে বলেছেন, কিন্তু যতক্ষণ না তোমরা নিজে থেকেই পিশাচিনীকে তাড়াতে চাইছো ততক্ষণ আমার কিছুই করার ছিল না। এখন তোমরা নিজে আমাকে ডেকে এনেছো, আমি এই পিশাচিনীকে তাড়ানোর ব্যবস্থা করছি। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ঠাকুরমশাই নিজের মনে কিছু একটা গণনা করে বললেন, আগামী সপ্তাহে অমাবস্যা পড়েছে। আগামী সপ্তাহে আমি একটা মহাযজ্ঞ করব। তোমাদের সবাইকে সেই যজ্ঞে উপস্থিত থাকতে হবে এবং আমার সেই যজ্ঞ করার জন্য বেশ কিছু দ্রব্যের প্রয়োজন। তোমরা সেই দ্রব্যাদি আনার ব্যবস্থা করে আমায় জানাও। ততদিন আমাকে কোথাও থাকার ব্যবস্থা করে দিতে হবে। অবশ্যই ঠাকুর মশাই। ঠিক এক সপ্তাহ পর নির্দিষ্ট তিথিতে নির্দিষ্ট সময়ে যজ্ঞ আরম্ভ হল। এই মহাযজ্ঞে গোটা গ্রামের লোক উপস্থিত। এমনকি যারা তান্ত্রিককে আনার বিরোধিতা করেছিল তারাও এই যজ্ঞে উপস্থিত ছিল। তারা প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞ ছিল, এবারে সেই পিশাচিনীকে তাড়াতেই হবে। আমার বলা দ্রব্যাদিগুলো এনেছিস? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি নির্দ্বিধায় যজ্ঞ আরম্ভ করতে পারেন। যজ্ঞ আরম্ভ হলো।
একে একে ভাড়া করা ঘি বেলপাতা নিঃশেষিত হলো যজ্ঞের আগুনে। দীর্ঘ 8 ঘন্টা পর যজ্ঞ সমাপ্ত হলো। এবার বলির পালা। তোরা সব জোগাড় জান্তি করে রেখেছিস তো? হ্যাঁ ঠাকুর মশাই। শুরু হলো বলি। পরপর 108টা পাঁঠা বলি দেওয়ার পর বলি সমাপ্ত হলো। রক্তে রাঙা হয়ে গেল গোটা গ্রামের মাটি। তখন সবে সন্ধে পড়েছে। হঠাৎ গোটা গ্রাম ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেল। বেশ শীত শীত ভাব করছিল সকলের। হঠাৎ দূর থেকে একটা বিকট অট্টহাসি শোনা গেল। পিশাচির আগমন ঘটেছে, সবাই সবাই পালাও পালাও, নিজেদের নিজেদের প্রাণ বাঁচাতে হলে এখনই পালিয়ে চলো। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। আমি থাকতে ওই পিশাচিনী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কারোর পালানোর কোনো দরকার নেই। এখানে গোটা গ্রাম অবস্থিত রয়েছে। পিশাচিনী তো আর গোটা গ্রামের লোকেদের শেষ করতে পারবে না। কিন্তু কেন বিজয় কাকা? রাজ্যের প্রজাই যদি না থাকে তাহলে রাজা রাজত্ব করবে কি করে? তোমরা আমাকে তাড়াতে চাও? তোমাদের এত বড় আস্পর্ধা? হ্যাঁ পিশাচিনী, আর যে সহ্য হচ্ছে না তোমার অত্যাচার। কেন? জমিদারকে তাড়ানোর সময় তো তোমরা সবাই মিলে আমাকে সিংহাসনে বসিয়েছিলে, তাহলে এখন আবার মত পাল্টালো কিসে? তুমি যে আর মানবী নও, তুমি তো পিশাচিনীতে পরিণত হয়েছ। এখন এখন দূর হও আমাদের ঘাট থেকে। কেন? তোরা তো সবাই ভালোভাবে খেতে পাচ্ছিস, তোদের আবার কিসের অভাব? তোরা তো সবাই ভালো আছিস। পাশের গ্রামগুলোকে দেখ, ওরা যে কত। না, আমরা আর কিচ্ছু শুনতে চাই না। তুমি তুমি দূর হও, চলে যাও। তোরা দূর হতে বললেই আমি তো আর পালাবো না। তুই এদের ঘাড় থেকে পালা, আমি তোকে হুকুম দিচ্ছি। এই, তুই কে রে আমাকে হুকুম দেবার? তোকে আমি এক্ষুনি শেষ করে দিতে পারবো। পারবি না, অত সোজা নয়। আমার পেছনে রাজা মশাইয়ের হাত রয়েছে, সে তোর থেকে অনেক বেশি শক্তিশালী। তুই তো শুধুমাত্র একটা ছোট গ্রামের পিশাচিনী, আর আমাদের মহারাজ গোটা দেশের রাজা। তুই তো খালি মহারাজেরই গুণগান করছিস, তোর নিজস্ব কোনো ক্ষমতা আছে কি? তোর এত বড় সাহস, তুই আমার ক্ষমতা পরীক্ষা করতে চাইছিস? তুই দেখবি আমার ক্ষমতা। সেই তান্ত্রিক এবং পিশাচিনীর মধ্যে শুরু হলো ঘোর যুদ্ধ। তাদের দুজনের শক্তির সংঘাতে গোটা আকাশ বাতাস পাতাল কেঁপে উঠতে লাগলো। কত লোক যে তাদের সংঘাতের কারণে মারা গেল, কত লোক যে পদপৃষ্ঠ হলো, তার কোনো ইয়ত্তা নেই। দীর্ঘ 2 দিন ধরে চলল সেই যুদ্ধ। গোটা গ্রামের লোক তখন সেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আশ্রয় নিয়েছে গ্রামের নাট মন্দিরে। যখন যুদ্ধ শেষ হলো, তখন গ্রামের লোক আবিষ্কার করলো তান্ত্রিককে জ্ঞানহীন এবং ক্ষতবিক্ষত অবস্থায়। এ কি, তান্ত্রিক যে হেরে গেলেন? আমাদের আমাদের সকলের চেষ্টা কি বৃথা গেল? বিজয় কাকা তাদের আশ্বাস দিয়ে বলল, ঠাকুর মশাই জিততে না পারলেও সে কিন্তু হারেনি। পিশাচিনী কিন্তু পালিয়ে গেছে, সে কিন্তু ঠাকুর মশাইকে শেষ করতে পারেনি। এখনো যুদ্ধ জেতার সম্ভাবনা রয়েছে বই কি। কিছুদিন পর তান্ত্রিক সুস্থ হলে গ্রামের লোকজন আবার তার কাছে এসে জড়ো হয়। বাবা, আমরা কি তাহলে পিশাচিনীকে জীবনে আমাদের ঘাট থেকে নামাতে পারবো না? তখন আমি জিততে পারিনি, কিন্তু এবারে আমি জিতব। এবারে আমি আরো বড় যজ্ঞ করব, আরো বেশি বলি দেব। আবার 1 মাস পর গ্রামে আবার মহাযজ্ঞ আরম্ভ হয়। এবারে 108টা ছাগল, 108টা মোষ বলি দেওয়া হয়। আবার পিশাচিনী এসে তান্ত্রিকের সাথে যুদ্ধ করে। আবারও বহু লোক তাদের সংঘাতের তীব্রতায় মারা যায়, কিন্তু এবারেও তান্ত্রিক পরাস্ত হয়। আবার 1 মাস পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, কিন্তু এবার গ্রামের লোকেরা তান্ত্রিকের ওপর থেকে খানিকটা আশ্বাস হারিয়ে ফেলেছিল। ওই পিশাচিনী নিশ্চয়ই খুব শক্তিশালী এবং অপরাজেয়। তাকে হারানো মনে হয় না কারোর দ্বারা সম্ভব হবে। হ্যাঁ, দেখছো না,
আমাদের ঠাকুরমশাই এতবার চেষ্টা করার পরেও হেরে গেলেন। কিন্তু উপরন্তু তাদের এই যুদ্ধে ক্ষতি হলেও আমাদের কত লোক মারা গেল, কত পশুই না বলি হলো, কিন্তু কোনো লাভ হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এর থেকে তো বোধহয় পিশাচিনী কম ক্ষতি করতেন। বললাম না আমাদের মহারানী ভালো, তোমরা তাকে ফালতু পিশাচিনী বলে আখ্যা দাও। হ্যাঁ, আমার মনে হয় তান্ত্রিককে এবার বিদায় জানানো উচিত, কারণ তার থাকাকালীন আমাদের ক্ষতির পরিমাণ কিন্তু আরও বেড়েছে। হ্যাঁ, ঠিক বলেছ। সবাই মিলে সম্মতি জানালো। তারা এবার একযোগে তান্ত্রিকের কাছে গিয়ে বলল, ঠাকুরমশাই, আমার মনে হয় ও এতটাই শক্তিশালী যে ওকে পরাস্ত করা কারোর দ্বারাই সম্ভব নয়। আপনি শুধুই নিজের শক্তি এবং বল দুটোই নষ্ট করছেন। হ্যাঁ, তোমরা বোধহয় ঠিকই বলেছ। আমি আমার সমস্ত শক্তি, সমস্ত বিদ্যা ব্যবহার করেও সেই পিশাচিনীকে আটকাতে পারলাম না। তবে আমি আবারও ফিরব, আরও শক্তি নিয়ে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো। এই বলে সে তান্ত্রিক বিদায় নিলেন। গ্রামের লোকেরাও রেহাই পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুদিন পরের কথা, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চাদর গায়ে দিয়ে হেঁটে চলেছে এক ছায়ামূর্তি। ওহ, কি ঠান্ডা পড়েছে আজকে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে তবে বাঁচি। হঠাৎ সে লক্ষ্য করল চারপাশ কেমন যেন ভারী হয়ে এসেছে। ঠান্ডার তীব্রতা যেন আরো বেড়েছে। তার সাথে চারিদিকে ঘন কুয়াশা। সে এবার থমকে দাঁড়ালো। সে পরিষ্কার বুঝতে পারল কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। না, দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, হাওয়ায় ভাসছে। কে কে ওখানে? বিজয়, তুই বুঝতে পারছিস না আমি কে? সেই ছায়ামূর্তি এবার পেছন ফিরে তাকালো। এটা যে সেই পোড়ো বাড়ির পিশাচিনী। কি চাও তুমি? আমি কিচ্ছু চাই না, আমি তো এসেছি খালি ধন্যবাদ জানাতে। ধন্যবাদ? ধন্যবাদ কিসের? মহারানীর হুকুম যে আমাদের মেনে চলতেই হতো। সেই তো, রাজামশাইকে বলিস আমি তার চুক্তিতেই সম্মতি জানাচ্ছি। আচ্ছা মহারানী। আর মহারানী, ওই তান্ত্রিক বলছিল যে তার পাওনা ওই টাইপের মিটিয়ে দিতে হবে। হ্যাঁ, আর শোন, পাওনাটা আমি সঠিক সময়ে সঠিকভাবেই মিটিয়ে দেব। খুব ভালো অভিনয় করেছে কিন্তু এই তান্ত্রিক। গ্রামের লোকেরা যা আবার বেড়েছিল, কিছু একটা তো করতেই হতো, নইলে ওরা একদিন না একদিন ঠিকই প্রতিবাদ করত। নইলে আপনি যে অপরাজ্য সেটা কোনোভাবেই প্রমাণ করা যেত না। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই নিজের দায়িত্বটুকু পালন করে যাস। আমি এবার আসি। এই বলে সেই পিশাচিনী অদৃশ্য হলো। ছায়ামূর্তিও হারিয়ে গেল অন্ধকারের মধ্যে। গ্রামের লোকেরাও এখন আর ট্যাপু করে না। তাদের বিশ্বাস তাদের সেই মহারানী, পিশাচিনী সব থেকে ভালো। আর তাছাড়া প্রতিবাদ করেও লাভ নেই, কারণ তিনি যে অপরাজেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? আপনারা শুনছিলেন, আবার ভুল বললাম, দেখছিলেন হরর টাইম এপিসোড 1, গ্রামের নাম নিশ্চিন্দিপুর। যদি এই টাইপের সত্যি ভূতের গল্প শুনতে চান তাহলে বেশি করে কমেন্ট করুন আর জানান কেমন লেগেছে আজকের সত্যি ভূতের গল্প। ফিরছি আবার পরবর্তী পর্বে। আজ তাহলে আসি, নমস্কার।